কিছুক্ষণের মধ্যে হাদির জানাজা সংসদ ভবনে মানুষের ঢল সমাহিত হবে। কবি নজরুলের পাশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। হাদি হত্যা সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। দোষীদের আইনের আওতায় আনার দাবি অ্যামনেস্টির। তারেক রহমান দেশে ফিরলে সকল অপশক্তি নিঃশেষ হয়ে যাবে। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বলেছেন বিএনপি নেতারা। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, 7 বছরের শিশুর মৃত্যু। কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে সংসদ ভবন এলাকায়। কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে শুরু করেছেন মানুষ। সকাল 11:20 খুলে দেওয়া হয়েছে সংসদ ভবনের প্রধান গেট। জানাজায় অংশ নিতে মানুষ সংসদ ভবনের সামনের মাঠে অবস্থান নিয়েছেন। সকাল থেকে সংসদ ভবনের সামনের সড়কে জড়ো হতে থাকেন মানুষ। জানাজা ঘিরে খামারবাড়ি এবং ধানমন্ডি এলাকা হয়ে মানিক মিয়া অ্যাভিনিউর প্রবেশমুখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লাইন ধরে সংসদ ভবন এলাকায় সড়কে প্রবেশ করতে দেখা যায়। এদিকে জানাজা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। তার দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জিয়া, শরীফ ওসমান হাদির কবর কি খোঁড়া হচ্ছে? সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ সোমা। জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির যে কবরের খোঁড়ার প্রস্তুতি প্রায় শেষ, একেবারে শেষ বলা যাচ্ছে। এবং মানিক মিয়া এভিনিউতে তার যে জানাজা সেটি শেষ হওয়ার পর তার মরদেহ এখানে নিয়ে আসা হবে। এবং এটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের আশপাশ এলাকায় যে নিরাপত্তা, সেটি কিন্তু কঠোর নিরাপত্তা বলা যায় যে নেওয়া হয়েছে। এবং সেখানে পুলিশের পাশাপাশি বিজিবির যে সদস্য তারাও মোতায়েন রয়েছেন এবং তাদেরকে এখানে আনা হয়েছে। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে সোয়াতের যে বিশেষায়িত যে টিম, সেটিও কিন্তু নিরাপত্তার জন্য এখানে নিয়োজিত করা হয়েছে। এছাড়া সময় আজকে সকাল থেকেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এলাকাতে এসে ভিড় করেছেন সাধারণ মানুষ, ছাত্র এবং জনতা। এখানে এসে তারা শহীদ যে হাদি তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তারা এসেছেন। এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বিপুল সংখ্যক লোক সমাগমকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সেটির দিকে তারা দৃষ্টি রেখেছেন এবং সে লক্ষ্যে তারা কাজ করেছেন। এবং এখন পর্যন্ত তারা যে নিরাপত্তা বেষ্টনী সেটা তারা গড়ে তুলেছেন। এবং আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছে যে শহীদ হাদির যে কবর যেটি খোঁড়া হয়েছে সেটি সেখানে বেশ কিছু লোকজন যারা প্রস্তুতি সম্পন্ন করছেন সেখানে তারা রয়েছেন। এবং কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল ঠিক তার দক্ষিণ পাশে শহীদ হাদির যে কবর সেটি খোঁড়া হয়েছে এবং সেটির প্রস্তুতিও শেষ। এবং আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এলাকাটি এবং বেষ্টনীর মাধ্যমে কর্ডন করা হয়েছে যাতে করে সাধারণ যারা মানুষ যারা যেন সহজে ভিতরে প্রবেশ করতে না পারে এবং কোনো ধরনের যেন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। অর্থাৎ শহীদ হাদি তার যে মরদেহ নিয়ে আসা হবে তার গাড়িতে যারা থাকবেন তার আত্মীয় স্বজন এবং বিশেষ কয়েকজন ব্যক্তি তারাই শুধুমাত্র এই সমাধিস্থলে প্রবেশ করতে পারবেন। এইভাবে নিরাপত্তা বলয়টি তৈরি করা হয়েছে। সোমা। জিয়া খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মৃত্যুর নির্দিষ্ট কারণ নির্ধারণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। সকাল 11:15 রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় শহীদ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে দেশে। শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। একটি মরদেহ, একটি কফিন। সেই কফিন থেকে চারিদিকে যেন ছড়িয়ে পড়ছে বিপ্লবের দীপ্তশিখা। অপার্থিব সেই শিখার আলোয় আচ্ছন্ন লাখো মানুষ, হাজার হাজার মানুষের কান্না
আবেগ, ভালোবাসা আর উদ্বেলিত স্লোগানের মধ্য দিয়ে বয়ে চলেছে লাল সবুজে মোড়া কফিন। জুলাই বিপ্লবের লড়াকু সৈনিক ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয় মরদেহ। সেখানেই সম্পন্ন হয় শহীদ হাদির দেহের ময়নাতদন্ত। আইনি প্রক্রিয়ার কারণেই ময়নাতদন্ত করা হয় মরদেহের। শুধু তার হত্যাকারীদের বিচার চাই না, তার হত্যার পিছনে যারা মাস্টার মাইন্ড আছে, এই মাস্টার মাইন্ডদেরও আমি রাষ্ট্রীয় আকারে বিচার চাই। এই কেয়ারটেকার সরকার আমরা বসেছি, আপনারা কি করেন? আপনাদেরকে আমরা এত দায়িত্ব দিয়েছি, আপনারা আজ পর্যন্ত কোনো একটা কথা, কোনো একটা কাজ সঠিকভাবে করতে পারেন নাই। আপনারা একটা বিচার দৃশ্যমান দেখাইতে পারেন নাই। ময়নাতদন্ত সম্পন্ন হলে শহীদ ওসমান হাদির মরদেহ আবার নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরে। পরে জানাজার জন্য সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় শহীদ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন। এদিকে শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার সারা দেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। দেশবাসী শোক এবং শ্রদ্ধা ভরে বিদায় জানাচ্ছেন সময়ের সাহসী সন্তান, আজাদী লড়াইয়ের বীর পুরুষ শহীদ ওসমান হাদিকে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। দর্শক, আমরা এখন মানিক মিয়া অ্যাভিনিউতে চলে যাচ্ছি। সেখানে জানাজার কার্যক্রম চলছে, সেখানে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করছি। জানাজার কার্যক্রম দেখতে পাচ্ছেন সংসদ ভবন এলাকার দক্ষিণ প্লাজায়, যেখানে শহীদ ওসমান হাদির মরদেহ নেওয়া হয়েছে। লাখো মানুষের ঢল নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন, তাকে শ্রদ্ধা জানানোর জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে ঠিক 2:30টায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং আজকে এই জানাজা বাগিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু বকর সিদ্দিক তিনি আজকের এই শরীফ ওসমান হাদির জানাজা তিনি পড়াবেন, অর্থাৎ পরিবারের পক্ষ থেকেই তার জানাজা এখানে পড়ানো হচ্ছে। শুধু তাই নয়, এই জানাজা শেষে আমরা যতটুকু জানতে পেরেছি, যে এই তথ্য আমাদের কাছে রয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে, সেইখানেই শরীফ ওসমান হাদির কবরস্থ করা হবে। এখানে যারা মঞ্চ থেকে বক্তব্য রাখা হচ্ছে এবং শরীফ ওসমান হাদির কে যারা হত্যা করেছে, তারা যেখানেই থাকুক, সেটা বাংলাদেশ হোক অথবা ভারতে পালিয়ে যেয়ে থাকুক, তাদেরকে ধরে এনে তাদের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের প্রতি তারা জোর দাবি জানিয়েছেন। আপনারা দেখছেন যে মঞ্চ থেকে যে বক্তব্য রাখা হচ্ছে, সেই বক্তব্যের সাথে সাথে উপস্থিত যে হাজার হাজার জনগণ রয়েছে, তারা সেই বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে হাত উঠিয়ে একাত্মতা প্রকাশ করছেন। আপনাদেরকে আমি যেটি বলছিলাম, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত হয়েছেন এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, গণ অধিকারের নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশে যারা আছে বাংলাদেশি, এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি।
সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি, যে এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না, এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল চলো বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে, এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর উন্নতম মমশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব। ধন্যবাদ সবাইকে। তিনি এই বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আমরা হাদিকে বিদায় দিতে আসিনি, আমরা এখানে এসেছি ওয়াদা করতে। সে ওয়াদাটা কি তিনি তার বক্তব্যে বলেছেন যে শরীফ ওসমান হাদি ইনসাফের পথে কাজ করেছেন, ইনসাফ প্রতিষ্ঠার লড়াই করেছেন, সে নির্বাচনে অংশ নিয়েছেন। সেই নির্বাচনের প্রক্রিয়াটা কিভাবে সে শুরু করেছে এবং নির্বাচন কিভাবে করতে হয় সেটি তিনি দেখিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, শরীফ ওসমান হাদি যে তার যে প্রাণ শক্তি, তার যে রাজনীতি, সেই রাজনীতির বিষয়ে সংক্ষেপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বক্তব্য রেখেছেন। এখানে সমবেত জনতাকে সাথে নিয়ে তিনি ওয়াদা করেছেন যে শরীফ ওসমান হাদির যে ইনসাফের লড়াই, সেই লড়াইয়ে সবাইকে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং আপনারা দেখছেন যে এই শরীফ ওসমান হাদির জানাজার পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন তার ভাই আবু বকর সিদ্দিক। তিনি কথা বলছেন এবং তার ভাইয়ের বিষয়ে স্মৃতিচারণ করছেন। আজকের বড় পরিতাপের বিষয়, আমার বলার মতো কোনো অবস্থা নেই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র 8 মাস বয়স,
ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইয়েরা, আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নাই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ভাইরা আমার, 7-8 দিন হলো, এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স। গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে, সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তাওহীদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি ঈমানের সাথে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনর্মাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি, তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ আমরা আদায় করব। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
বেশ আবেগ ঘন বক্তব্য রেখেছেন তার সেই আপন বড় ভাই বাঘিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু বকর সিদ্দিক। শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে রাজধানীতে গুলি করে পালিয়ে গেছে আসামিরা, খুনিরা, এবং আজকে প্রায় 8 দিনের মতো হয়ে গেছে। এই দীর্ঘ সময়েও সেই আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি এবং তারা কোথায় আছে সেটিও বের করতে পারে নাই। এটি তিনি বলছেন যে বাংলাদেশের যে প্রশাসন, আইন শৃঙ্খলা রয়েছে তাদের জন্য একটি লজ্জার বিষয়। সেখানে তিনি তার বক্তব্যে, আবেগঘন বক্তব্যে তিনি বলেছেন যে তার মায়ের অবস্থা কি, তার মায়ের অবস্থা প্রায় অ্যাবনর্মালের মতোই হয়ে গেছে এরকম বলেছেন। তার এক বোন, সেই বোনের অবস্থাও খুবই, এই ভাইয়ের মৃত্যুতে সেও ভেঙে পড়েছেন। তার আরেক ভাই ওমরের কথা বলেছেন, সেও ভেঙে পড়েছেন। নিয়াজ মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনেই আছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, শরীফ ওসমান হাদিকে কখন, আমরা জানি যে শরীফ ওসমান হাদিকে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে, তিনি পথে আছেন সেন্ট্রাল মসজিদে যাওয়ার জন্য। শরীফ ওসমান হাদিকে কখন নাগাদ দাফন করা হতে পারে, আপনার কাছে কোনো তথ্য আছে কি? আমরা যতদূর জানতে পেরেছি গাড়ি বহর ঠিক এই মুহূর্তে ফার্মগেট ক্রস করছে এবং কারণ বাজারের কাছাকাছি আছে। এবং আপনি জানেন যে কারণ বাজার থেকে শাহবাগ খুব বেশি একটা দূরত্বের নয়। তারপরেই তাকে নিয়ে আসা হবে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই। এবং আপনি জানেন যে বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুতে একই সাথে আপনার কারো তথ্য দিয়ে রাখি, যেহেতু এই এলাকায় হাদিকে নিয়ে আসা হচ্ছে, এলাকার কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বেচ্ছাসেবক আছে কয়েক স্তরের, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করে সবগুলো বাহিনী কিন্তু এখানে প্রস্তুত আছে শরীফ ওসমান হাদিকে গ্রহণ করার জন্য। একই সাথে এখানকার পরিবেশ বেশ শোকবিহূল একটি পরিবেশ। এখানে সবাই দেখতে পাচ্ছেন বেশ শোকে কাতর। প্রিয় সহকর্মী, সহযোদ্ধা, জুলাই বিপ্লবের সহযোদ্ধা, জুলাই বিপ্লবের অগ্রনায়ক, অগ্রসৈনিক, এবং যিনি ইনসাফের কথা বলতেন, প্রস্তুত তার জন্য, এই বিপ্লবীর জন্য কবর প্রস্তুত রাখা হয়েছে। তার একজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি বিদ্রোহের গান শোনাতেন, সেই যে কবিতা তিনি আবৃত্তি করতেন, মনে প্রাণে ধারণ করতেন, লালন করতেন, সেভাবে দেশটাকে বিপ্লবের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন সেই শরীফ ওসমান হাদি, সেই বিদ্রোহী কবির পাশেই তাকে সমাহিত করা হবে। একই সাথে আপনি জানেন যে তিনি সবসময় শাহাদাতের মৃত্যু কামনা করতেন এবং রাব্বুল আলামিন তার সেই মোনাজাত কবুল করেছেন বিধায় তিনি ক্ষণ জন্মা মাত্র 33 বছর বয়সী শরীফ ওসমান হাদি, যিনি ঝালকাঠিতে জন্মগ্রহণ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন এবং খুবই মেধাবী ছাত্র ছিলেন। আমরা জানি যে তার রেজাল্ট খুব ভালো ছিল। তিনি অনার্সে 3.49 এবং মাস্টার্সে 3.5 এর উপরে 3.54 তিনি পেয়েছিলেন। অর্থাৎ তিনি খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন। একই সাথে তিনি তার যে সংগ্রাম, তার যে বিপ্লব, তার যে সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তার যে কথা বলা, সেটি তিনি জারি রেখেছিলেন। এজন্য তিনি তৈরি করেছিলেন ইনকিলাব মঞ্চ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এবং সাংস্কৃতিক সেই সংগঠন থেকে তিনি জারি রাখতেন তার বিপ্লবের কথা এবং তার যে বিপ্লবের ধ্বনি সেটি তিনি জারি রেখেছিলেন। আমরা এই মুহূর্তে আমরা একটু শরীফ ওসমান হাদির সবশেষ অবস্থা জানতে আমরা একটু আমাদের অন্য সহকর্মীর কাছে যেতে চাই। তবে যদি এখানে তার মরদেহ নিয়ে আসা হয়, অর্থাৎ তার যেখানে দাফন করা হবে আমার হাতের ঠিক বাম পাশে কেন্দ্রীয় মসজিদের পাশে, সেখানে যদি নিয়ে আসা হয় আবারও আপনাদেরকে এখান থেকে সবশেষ জানাবো। সময় ছিল আমার কাছে সর্বশেষ। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুভ মাহফুজ আছে শাহবাগ এলাকায়, আমরা সেখানে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। শুভ, আপনি সেখানকার পরিস্থিতি জানান।
সেনাবাহিনী মোতায়েন করা আছে, রয়েছে বিজিবি, পুলিশ সদস্যরা রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ ইতিমধ্যে পৌঁছে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের কাছেই, যেখানে তাকে সমাহিত করা হবে। দর্শক দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী যে লাশবাহী যে গাড়ি, সে গাড়ি কিন্তু অল্প কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের যে নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে যে সমাধিসৌধ, সেখানে এসে পৌঁছেছে। এখানেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে। তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু এই দাবিটি জানানো হয়েছিল এবং সরকার সেই দাবিতে সাড়া দিয়েছে। এর আগে দিনভরের ঘটনা তো নিশ্চয়ই দর্শক আপনারা দেখছেন যে শরীফ ওসমান হাদির প্রতি মানুষের যে ভালোবাসা, যে আবেগ, যে হৃদয় নিংড়ানো যে শ্রদ্ধা, তারই কিন্তু আজকে আমরা বহিঃপ্রকাশ দেখেছি। মানে বহিঃপ্রকাশ তো আসলে গত কয়েকদিন ধরে দেখছি। আজকে যে অভূতপূর্ব সারা এবং এই জানাজায় শরিক হতে, যদিও জানাজার নির্ধারিত সময় ছিল দুপুর 2টা, আমরা কিন্তু দেখেছি সকাল থেকে, অর্থাৎ সকাল 10টার পর থেকেই কিন্তু ঢাকার বিভিন্ন অলিগলি পথ থেকে কিন্তু মানুষের স্রোত এসে আমরা দেখেছি মানিক মিয়া অ্যাভিনিউতে এসে মিশেছে এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির যে জানাজা, সেই জানাজায় কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপি, জামাত, এনসিপি সহ সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে এই জানাজায় শরিক হয়েছেন। এবং জানাজার শেষে শরীফ ওসমান হাদির মরদেহ অল্প কিছুক্ষণ আগে, এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের টিভি স্ক্রিনে, যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে এই সমাধিসৌধে কিন্তু আনা হয়েছে। এখানে এখন আনুষ্ঠানিকতা হচ্ছে এবং এর আগে আমরা দেখেছি সকাল 11টা কি 12টার পর থেকেই কিন্তু তার কবর খোঁড়া এবং আনুষ্ঠানিক যে আনুষ্ঠানিকতাগুলো থাকে এগুলো আমরা কাজ করতে দেখেছি। এবং এখানে এখন তাকে দাফন করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে এবং পুরো এই দাফন প্রক্রিয়াটাকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ সহ আশপাশের পুরো এলাকায় করা নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমরা দেখেছি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ যেটাকে বলে একবারে কড়া নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা হয়েছে। তবে একটি বিষয় কিন্তু উল্লেখ করার মতো, যে এই এত কড়া নিরাপত্তার বেড়াজালের মধ্যেও কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা কিন্তু আমরা দেখেছি। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি চলে যাব তার কাছে জেনে নিব শাহবাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকার পুরো পরিস্থিতি। শুভ, এই মুহূর্তে শাহবাগ থানার সামনে অবস্থান করছে। আসলে 3:01 এখানে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে কফিন বহনকারী যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি এসে শাহবাগ থানার সামনে দিয়েই প্রবেশ করেছে। এই মুহূর্তে বেশ কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে গতকালকে থেকে, বিশেষ করে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বেশ কয়েকটা উপদেষ্টা। তারা একই সাথে প্রশ্ন তুলেছে যে শরীফ ওসমান হাদিকে যে গুলি করেছে ফয়সাল, সে আদাবর থানায় ছাত্রলীগের সভাপতি ছিল এবং সে গ্রেপ্তারও হয়েছিল বেশ কয়েকটি মামলা। সেই মামলা থেকে কিছুদিন আগে সে গ্রেপ্তার হওয়া থেকে সে জেল থেকে কিভাবে বেরিয়েছে, কারা জামিন দিয়েছে, কেন জামিন দিয়েছে, অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবং এই প্রশ্নগুলো এখানে সাধারণ মানুষ বলি, যেসব ছাত্র জনতা আসে, দলমত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসে, সবার একটাই প্রশ্ন ছিল যে এই অপরাধী কিভাবে জেল থেকে ছাড়া পেল। সে যদি ছাড়া না পেত হয়তোবা এই ধরনের ঘটনা ঘটতো না। দর্শক দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদিরকে কিন্তু দাফন, আসলে এর মধ্যে কবরে তাকে রেখে দাফন করা হয়েছে এবং এখন মাটি দেওয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো সারা হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই কিন্তু তাকে সমাধিস্থ করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই তাকে মাটিতে শুয়ে কবর দেওয়া হয়েছে এবং এখন মাটি চাপা সহ অন্যান্য যে আনুষ্ঠানিক রীতিগুলো থাকে সেগুলো সম্পন্ন করা হচ্ছে। যেমনটা বলছিলাম, শরীফ ওসমান হাদি চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে। তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। শুধু দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনারা দেখেছেন
আমরা সকাল থেকে এখন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ যেখানে রাখা ছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে, সেখান থেকে শুরু করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত হয়েছে। সেখান থেকে শুরু করে আমরা দেখাতে চেষ্টা করেছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে তাকে সমাহিত করা হলো। আমরা সব কিছু দেখানোর চেষ্টা করেছি এবং আমার এই সকল কাজে সহযোগিতা করেছেন আমাদের বিভিন্ন প্রতিনিধি কেফায়েত শাকিল, নিয়াজ মাকদুম, মামুন আবদুল্লাহ, শুভ মাহফুজ, তাইমুর রশিদ। স্টুডিও থেকে যুক্ত ছিলেন এতক্ষণ জিয়া খান, মুহিবুল্লাহ মুহিব, সিকান্দার রহমান। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত পরিচালনা করারও আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেয়া ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান। বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আহ্বান জানায় মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি। অন্তর্বর্তী সরকারকে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত পুঙ্খানুপুঙ্খ, স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের আহ্বানও জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে মৃত্যুদণ্ড ছাড়াই সহিংসতা এবং হত্যাকাণ্ডের জন্য দোষীদের আইনের আওতায় আনার আহ্বানও জানিয়েছে। তারেক রহমান দেশে আসার পর সকল অপশক্তি নিঃশেষ হয়ে যাবে এমন আশা বিএনপি নেতাদের। সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ৮ আসনে মনোনীত প্রার্থী মির্জা আব্বাস জানান, ১৭ বছর পর শুধু তারেক রহমান নন, বরং গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশে। তাকে স্বাগত জানাবে দেশের জনগণ। ২৫ ডিসেম্বর যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে সকল নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, যারা মব তৈরি করছে তারা বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে। বিএনপি কখনোই মবের রাজনীতিতে বিশ্বাস করে না। অনুষ্ঠানে ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন জানান, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারা গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। তারা সুযোগ পেলেই ছবল মারবে। পাড়া মহল্লায় কোনো চক্রান্ত হচ্ছে কিনা সতর্ক থাকার আহ্বান জানান ইশরাক হোসেন। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দগ্ধ হয়ে নিহত হয় ৭ বছরের এক শিশু। রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনশা এলাকায় এ ঘটনা ঘটে। স্বজন এবং স্থানীয়রা জানান, নিজ বাড়িতে ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয়ে নিহত হন শিশু আয়েশা। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন এবং তার ২ কন্যাও। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিথি এবং স্মৃতি আক্তারকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহেদ পারভেজ জানান, আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এদিকে কুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুড়ে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। স্থানীয়রা জানান, ভোরে নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়লে নাইট গার্ড এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দক্ষিণ সুদানের আবেই সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। বেলা ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সেনা সদস্যদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহগুলো গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। পরে কাফিনগুলো সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। রবিবার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে নিহতদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার যোগে পাঠাবে বাংলাদেশ সেনাবাহিনী। সেখানেই সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ISPR। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশ সময় সন্ধ্যে ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গেল ১৩ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় ঘাঁটিতে দায়িত্বরত ৬ সেনা সদস্য নিহত হন। এছাড়া ৮ সেনা সদস্য আহত হন। তাদের সুদানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।